অনেকেরই অনেক ধরনের প্রশ্ন, তাই এর ভিতরে দেখলাম বেশ কয়েকজন আমাকে বলছেন ভিসা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও বানাইতে। এখন দিনের বেলায় তো সময় পাই না, এখন ডিউটি টিউটি শেষ করে খাওয়া দাওয়া করে এরপরে বের হইলাম। এখানে আসছি ইউনিভার্সিটির একটা এলাকা, আমরা বলি এটাকে স্যান্ডবার। এখানে অনেক সময় বিভিন্ন স্টুডেন্ট প্রোগ্রাম হয়, আবার কয়লা পিট টিট এখানে ওখানে আসে, রাতের বেলায় আগুন ধরে অনেক সময় পার্টি টার্টিও করে। তো এমনি এখন ফাঁকা, পুরো ফাঁকা পড়ে আছে। তো ভিসা ইন্টারভিউ এটা আসলেই খুব একটা ডিফিকাল্ট বিষয়, খুব একটা স্কেয়ারি বিষয় সবার জন্য, এমনকি যারা পিএইচডিতে ফুল ফান্ড পেয়েছেন তাদের কাছেও মনের মধ্যে ভয় টয় লাগে। কিন্তু অনেক সময় যারা ফুল ফান্ডেড অথবা সারপ্লাস রয়ে গেছে, ভিসা কনসুলার তাকে তেমন কিছু জিজ্ঞেস করেও না, সোজা সাপটা দু একটা কথাবার্তা জিজ্ঞেস করে এই হাসি মুখে তাদেরকে দিয়ে দেয়। কিন্তু আমার ছিল $12,500 ডেফিসিট। তো এত টাকা ডেফিসিট থাকা এটা অনেকের কাছেই খুবই একটা মানে রিস্কি। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যেন যে ফিল্ম প্রোডাকশন এইখানে কেউ পায় না টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, খুবই রিস্কি বিষয়। মাত্র 8 জন করে আমার এইখানে ভর্তি করে প্রতি বছর, এমন না যে প্রতি সেমিস্টারে, প্রতি বছরে মাত্র 8 জন ভর্তি করে। তো আমার কাছে মনে হয়েছিল আমি যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাইছি এটাই অনেক সম্মানের বিষয়। এর থেকে যদি এখন আমাকে বাদ দিয়েই দেয় তাহলে আমার আর কিছু করার নেই। তো আমার এইটুকু কনফিডেন্স ছিল যে এটা যেহেতু আলাদা রকমের একটা সাবজেক্ট, এই কারণে ওনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেও পারে। তো আমি যেদিন গেছিলাম আমি তো একটু অসুস্থ ছিলাম, তখন মোটামুটি ওইখানে খাবার নিয়ে গেছিলাম টিফিন ক্যারিয়ারে করে। তো খাবার সাধারণত ভিতরে নিয়ে ঢুকতে দেয় না। আবার আমি জলের বোতলও নিয়ে গেছিলাম, সাধারণত ওইটা নিয়ে গেলে ওরা বলে যে একটু খেয়ে দেখা। তো আমাকে বলছিল, আমি খেয়ে দেখাইছিলাম। এরপরে আবার পেন ড্রাইভ ভুল করে আমার ওখানে থেকে গেছিলো। তা ওই পেন ড্রাইভটা আমার একটা ফ্রেন্ড আসছিল, ওকে আর দেওয়ার কথা খেয়াল ছিল না। তো ওইটা আমি একটা পাতাবাহার গাছের নিচে একটা পাতা দিয়ে ঢেকে রাখছিলাম। পরে ভিসা দিয়ে ইন্টারভিউ দিয়ে বের হই, দেখি যে হ্যাঁ ওইটা ওখানে আছে। তো বাইরের থেকে শুরু হয়, লাইনে দাঁড়াই আমরা এমবেসির ওখানে। তো ওরা কয়েকজন করে ভিতরে ঢুকাচ্ছিল। প্রথম যে গার্ড যারা আনসার, ওরা ব্যাগ ট্যাগ খুলে চেক টেক করতেছিল, জল থাকলে বলতেছিল খেয়ে দেখান, সমস্ত ডকুমেন্ট সব কিছু খুলে টুলে দেখলো। এরপরে আবার ভিতরে গিয়ে, ভিতরে বলতে তখনও বিল্ডিংয়ের ভিতরে না, বাইরেই, ওখানে আবার লাইন দিয়ে দাঁড়ায়। সেখানে আবার আরেকজন আনসার ডকুমেন্টটা দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে যান, ঠিক আছে যান, এই আর কি। সে শুধু একটু চেক করে। এরপরে ভিতরে আবার ঢোকার পরে ওখানে একজন আবার আমাদের পাসপোর্টটা, নতুন যে পাসপোর্ট মানে যেটা আপনি জমা দিবেন, ওই পাসপোর্টটাতে আবার সে একটা স্টিকার লাগাই দেয় পাসপোর্টের পিছনে। তো ওই স্টিকারটা দিল। এরপরে ভিতরে গিয়ে দেখি যে বিশাল বেঞ্চ করা আছে ওইখানে। ওই বেঞ্চিতে দুই একজন বসা ছিল যারা ডকুমেন্টগুলো ঠিকঠাক করতেছিল। তো ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে একটা বিশাল স্ক্যানার। ওই স্ক্যানার বললো যে আমার ব্যাগগুলো দিয়ে দিতে। দিলাম। দেওয়ার পরে ওরা তো অবাক যে ভিতরে টিফিন কেরিয়ার, ভিতরে আমি ওদেরকে এক্সপ্লেইন করলাম, স্যালাইন ট্যালাইনও ছিল, ছাতা ছিল একটা। তো ভিতরে গিয়ে বসলাম, গিয়ে দেখি আরে বাবা, বসার মতো জায়গা ছিল না, প্রথমে কিছু সময় দাঁড়ায় থাকতে হয়েছিল। দেখি কয়েকশো লোক। আমার ভিসা ইন্টারভিউ ছিল 1:15-তে, কিন্তু আমার ইন্টারভিউ শুরু হয় 3:45-এ। এর আগে আমি আর এক প্রফেসরের সঙ্গে দেখা হয়েছিল, ওনার $6,000 ডেফিসিট ছিল, উনিও টেনশনে ছিলেন। তো উনি একটা সাদা শার্ট, একটা কালো প্যান্ট, শার্টটা ইন করে গেছেন, আর শু পরা ছিল। আমি শুটু পরি নাই, একটা জাস্ট কি বলে কেটস যেগুলো আর কি, একটা কালো কেটস পরে গেছিলাম। আর ওইখানে আমার ওই ব্যাগের মধ্যে সমস্ত ফাইল টাইল নিয়ে গেছিলাম। একটা সাদা শার্ট পরা ছিল। যাই হোক আর কি, পোশাকগুলো ফর্মাল ছিল, কিন্তু আমি হাতা ফোল্ড করা ছিল, ইন করি নাই। তো গিয়ে দেখলাম যারা অনার্স পড়তে যাবে তাদেরও যে অবস্থা, আরে বাবা, মনে হচ্ছিল যে পাইলট হবে এইরকম ইন্টারভিউ দিতে গেছে, স্যুট কোট টাই শু, সে কি একটা অবস্থা। তা আমার দেখে মনে হলো যে আমি কেমনে এই পোশাকে আসা ঠিক হয় নাই। বাথরুমে গেলাম, ওয়াশরুমে গেলাম আর কি, গিয়ে শার্টটা টিন করে হাতা আনফোল্ড করে এসে বসলাম। এরপরে দেখি যে একজন দুইজন এইভাবে যাচ্ছে, কিন্তু মাত্র আমি মনে হয় ওই দিন 3 জন বা 4 জনকে দেখছি যারা ভিসা পাইছে। তো আমার প্রফেসরের ফুল ফান্ডেড ছিল, আর একজনের একটা ফুল হান্ড্রেড ছিল, তার সঙ্গে আমার বাইরেই দেখা হয়েছিল। তো এই 2 জনকে চিনতে পারছি, এই 2 জনকে শুধু আমি বুঝতেই পারছি যে এরা পাইছে। আর বাকি একটা মেয়ে যার হাজব্যান্ড এখানে থাকে সে পাইছিল। আর একজন লোক, সে সে হচ্ছে অনার্সের, কিন্তু তার কোনো ফান্ডিং ছিল না, কিছুই ছিল না। সে এত কনফিডেন্টলি চিল্লায় কথাবার্তা বলছিল যে মোটামুটি তাকে কনসুলার মোটামুটি খুশি হয়েছে। কিন্তু বাকি যাদের ফান্ডিং ছিল না, এমনকি মাস্টার্সে মাত্র অল্প কয়েক $1,000 মানে তাদের টিউশন ফি প্রতি বছরের, তাদেরকেও দেয় নাই। কারণ তাদের কথাবার্তা শুনে বোঝাই গেছে যে মিথ্যা কথা বলে যে অ্যাগ্রো ফার্মিং, বাবার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তারপরে কি বলে যারা বাড়ি টাড়ি বানায় কি বলে রিয়েল এস্টেট বিজনেস। এই ধরনের কথাগুলো আসলে এতটাই কমন হয়ে গেছে এমবেসিতে, আমি শুনে বারবার বুঝতে পারতেছিলাম যে সবাই এজেন্সিতে গেছিলো, এজেন্সির থেকে এই জিনিসগুলো শিখাই দিছে, এই জিনিসগুলোই শুধু বলতেছে। তো এই কনসুলারের এগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, সে সবাইকে বাদ দিচ্ছিল।
তো ইন্টারভিউ দেওয়ার আগে আমি কয়েকবার প্র্যাকটিস করছিলাম, তো প্র্যাকটিসটাও কাজে লাগে, কারণ নানা রকমের কোশ্চেন। আমার একটা ফ্রেন্ড যে আসলে আইএলটিএস পাস করতে পারেনি বলে অ্যাপ্লাই করতে পারে নাই, নাহলে হয়তো কপালে থাকলে দুইজন একসঙ্গে আসতেও পারতাম। যাই হোক, বলতেছি যে সে অনেকবার আমাকে নিয়ে প্র্যাকটিস করছে, এবং আসলে আমার টেকনিক্যাল যে নলেজ, আমার সাবজেক্ট সম্বন্ধে যে নলেজ, কোনো অংশতেই কম নাই। আর এই ধরনের প্রস্তুতি আমিও নিয়ে রাখছিলাম যে যদি আমাকে আমার ফিল্ম নিয়ে বা কী ধরনের ফিল্ম বানাইতে চাই, কেন এটা নিলাম, এই ধরনের যদি কোনো প্রশ্ন করে, তো আমার ফ্রেন্ডটা আমাকে নিয়ে যে যতবার আমাকে কোশ্চেন করছে, যতবার মক ইন্টারভিউ নিছে আর কি, এটা খুব কাজে লাগছে। তো ফর্মাল কতগুলো বিষয় থাকে, I-20তে কতগুলো ইনফরমেশন লেখা থাকে, এগুলো মেমোরাইজ করতে হয়। তো যখন আমি I-20টা নিয়ে পাসপোর্ট নিয়ে ভিতরে ঢুকি, তখন একটা বুথে একজন বসে থাকে, সে ফিঙ্গারপ্রিন্ট নেয়। তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় জিজ্ঞেস করে আর কি, যে কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, বা কবে প্রোগ্রাম শুরু হবে, এই জিনিসগুলো জিজ্ঞেস করে। তো যার কী লেখা আছে I-20তে এটা ভালো করে দেখে যায়। ইউনিভার্সিটির দু একজন প্রফেসর যারা আপনার ইন্টারভিউ নিছে, তারা কী ধরনের টিচার, এই জিনিসগুলো একটু জেনে টেনে যায়। এগুলো বেসিক নলেজ এমনিতেই জেনে থাকা উচিত। তো আমার সামনে সবাইকে, ওই প্রফেসরকে রাখছিল, উনি আমার মনে হয় 8-10 জন আগে গেছিলেন ওইখানে, আর আমার সামনে সবাইকে শুধু বাদ দিয়ে দিল। আমি ওইখানে গিয়ে দাঁড়ালাম, পায়ের চিহ্ন থাকে ওইখানে, আরেকজন সামনে যে ইন্টারভিউ দিচ্ছে তার পিছনে যে চিহ্ন, ওইখানে আমি দাঁড়াইছিলাম, তো ওকেও বাদ দিয়ে দিল। এখন ভয় তো লাগেই। তো যাই হোক, ভয়টা কাটানোর জন্য সে কিছু জিজ্ঞেস করার আগেই আমার মুখের জড়তাটা কাটানোর জন্য নিজেই আগে কথা বলে উঠছি। সামনে আগায় গিয়ে আমি নিজেই বললাম, তাকে গুড ইভিনিং জানাই, নিজের নামটা বললাম, আর বললাম যে আমি স্টুডেন্ট ভিসায় এখানে অ্যাপ্লাই করছি। তা উনি একটু হেসে আমাকে বললেন যে তোমার পাসপোর্ট আর I-20টা দাও। ওইখানে পাসপোর্ট আর I-20টা দিলাম, নতুন যে পাসপোর্টটা, ওইখানে পাসপোর্টে পিন করা থাকলে ওরা বলে যে পিনটা খুলে ফেলে। তো আমি এই কারণে পিন করি নাই। তো পিন খুলে ফেলেই নিয়ে যেতে হয় সবাইকে, কোনো ধরনের কোনো মেটাল কোনো কিছু পাসপোর্টে রাখতে দেয় না। সে I-20র ওইখানে আমার যে মেজর, সে মেজরটা পড়া শুরু করলো। তো আমি তাকে থামায় বললাম যে স্যার, ওইটা আমার মেজর না, ওটা তো কমন লেখা থাকে, তো আমার হচ্ছে ফিল্ম প্রোডাকশন। তো উনি ফিল্ম প্রোডাকশন শুনে অবাক হয়ে গেলেন। ওনার কাছে 2টা কম্পিউটার থাকে, কিবোর্ড মাউস সব 2 সেট। তো ওনার 2টা ডিসপ্লে, সঙ্গে সঙ্গে উনি দেখলাম যে সার্চ করলেন। তা আমি বুঝতে পারছি যে উনি DS-160টাও চেক করেন, আবার ইউনিভার্সিটিটাও চেক করে, যে ইউনিভার্সিটির সম্বন্ধে যা বলতেছি এগুলো সত্যি বলতেছি কিনা। এরপরে উনি আবার আমার I-20র দিকে তাকায় বলতেছে, ও আচ্ছা, আপনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাইছেন? আমি বললাম জি স্যার। এরপরে বলতেছে, এটা কি আপনার টিউশন কি ফুলি কভার করবে? আমি বললাম জি স্যার, ফুলি কভার করবে, এবং তারা আমাকে কিছু স্টাইপেন্ডও দিবে। তো আমার ওইখানে ডেফিসিট ছিল $12,500। তো এটা খুবই রিস্কি বিষয়। তো ওইখানে স্বাভাবিক স্পন্সরকে এটা জিজ্ঞেসই করবে। তো আমার বাবা মা দুজনেই শিক্ষক। তো আমি ওইখানে DS-160 তো সেটাই লিখছি, ওই ভুয়া কোনো কিছু দিতে যাইনি যে আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল বা হ্যান ত্যান ইত্যাদি টাকা ইনকাম করে, এরকম না। যা সত্যি, হাই স্কুলের প্রধান শিক্ষক একজন ছিলেন, আর একজন হচ্ছে হাই স্কুলের একটা সিনিয়র শিক্ষিকা, সেইভাবে আমি লিখছি। সেইভাবেই সে আমাকে যখন জিজ্ঞেস করছে কে স্পন্সর, তো আমি সেইটাই বললাম যে অফিসিয়ালি আমার বাবা স্পন্সর, কিন্তু বাবা মা দুইজনেই আমাকে টাকাটা দিতে পারেন, দুইজনেই তারা শিক্ষক। মায়ের বিষয়টা সে পুরোপুরি ইগনোর করে এরপর সে বলতেছে যে বাবা কি পড়ায়। তো আমি এটা বুঝতে পারি না যে সে কী জিজ্ঞেস করছে। তা আমি তাকে বললাম সরি স্যার, বুঝতে পারিনি। সে এরপরে বললে যে তেমন একটা গুরুত্ব আর সে দেয়নি। সে এরপরে বললো যে আমি জানতে চাইছিলাম যে তোমার বাবা কি পড়ায়। আমি বললাম যে ইংলিশ পড়ায়, আর কিছু বলি নাই, কোনো ব্যাখ্যা করতে যায়নি যে কত টাকা সে ইনকাম করে। কিন্তু সাধারণত, হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার, কিন্তু সাধারণত যদি কখনো এইভাবে জিজ্ঞেস করে, তখন একটু ব্যাখ্যা করে বলতে হয় যে আমার বাবা শিক্ষক, তিনি এই স্কুলে পড়ান, তিনি প্রিন্সিপাল, আর তিনি কি বলে অমুক সাবজেক্টটা পড়ান, বা এরকম কোনো একটা কিছু। একটু ব্যাখ্যা না করলে একটা গল্পের মতন সামান্য 2-4টা লাইন না বলে, আবার খুব বেশি না, 2-4টা লাইন না বললে সে বুঝবে কি করে? আমি যদি শুধু বলে রাখি যে বাবা শিক্ষক, তাহলে তো আসলে বাবা স্পন্সর, বাবা শিক্ষক, এইটুকু বললে তো আসলে সম্পূর্ণ হয় না তথ্যটা। আমার ইন্টারভিউটা হয়েছে সম্পূর্ণ ক্যাজুয়াল স্টাইলে, মানে তাকে ওইভাবে তেমন কোনো কিছু আমি ব্যাখ্যা করতে যাইনি। তো এরপরে সে আমার প্রোগ্রাম নিয়ে, যে ফিল্ম প্রোগ্রাম কেন, আমার এই প্রোগ্রাম কত দিনের, আমারটা 3 বছরের। সাধারণত মাস্টার্স প্রোগ্রাম 2 বছরের হয়। তো আমারটা মাস্টার্স না, শুধু আমারটা হচ্ছে মাস্টার অফ ফাইন আর্টস, যেটা একটু রেয়ার। এটা আসলে সবাই শুনলেই অবাক হয়ে যায়। 3 বছরের মাস্টার্স, এটা পিএইচডির ইকুইভ্যালেন্ট। তো পিএইচডির ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এই প্রোগ্রাম শেষ করে আমি যদি কোনো ইউনিভার্সিটিতে জয়েন করতে চাই অ্যাজ এ টিচার, তো আমি সেটা করতে পারবো। পিএইচডি আমার করা লাগবে না, এটা পিএইচডির ইকুইভ্যালেন্ট, এই আর কি। তো এইটুকু হলো এই প্রোগ্রামের সুবিধা, 3 বছর পর্যন্ত এটা আমাকে পড়তে হবে। আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি ধরনের ফিল্ম বানাইতে চাই, সেটা তাকে ব্যাখ্যা করলাম, এবং সেটা নিয়ে মনে হলো যেন একটু সন্তুষ্ট। এরপরে আমাকে জিজ্ঞেস করলো যে আমি এখানে যে থিসিস করব, সেই থিসিসটা কী বিষয় হবে আমার জানি কিনা।
তো অনেক সময় তারা এটাও জিজ্ঞেস করে যে প্রথম সেমিস্টারে আপনি কী কী কোর্স নেবেন, কয়টা কোর্স নিতে হবে, এরকম নাম টাম জানি কি না। যাই হোক, বৃষ্টি পড়া শুরু করছে। যাই হোক, তা ওইখানে আমাকে থিসিসটা আমি তাকে বললাম যে আমাদের তো আসলে শর্ট ফিল্ম বানায় জমা দিতে হয়, তো এটা প্র্যাকটিক্যাল বেসড থিসিস, আমাদের ওইভাবে তেমন কিছু ডকুমেন্ট করা লাগে না। তো সে আবার জিজ্ঞেস করছিল যে কী ধরনের শর্ট ফিল্ম আমি বানাইতে চাই। তো সেটা আমি বুঝতে একটু অসুবিধা, মানে বুঝতে পারি না হঠাৎ করে। আমি ভাবলাম, মনে হয় জিজ্ঞেস করছে কতটুকু লেংথ হবে শর্ট ফিল্মের। তো আমি প্রথমে বলা শুরু করলাম যে এটা 20 মিনিটের থেকে কম হবে। তারপরে মনে হলো যে না তো এই ধরনের টেকনিক্যাল কোশ্চেন তো জানার কথা না, জিজ্ঞেস করার কথা না। তখন আবার বললাম সরি স্যার, আমি বুঝতে পারিনি। 2 বার আমি তাকে সরি বলছি যে আমি বুঝতে পারিনি কী বলছে। কিন্তু এটা মানে আপনি ভুল উত্তর দেওয়ার থেকে, কনফিডেন্টলি ভুল উত্তর দেওয়ার থেকে তাকে আপনি বলেন পোলাইটলি যে আপনি বুঝতে পারেন না এই কোশ্চেনটা। যাই হোক, এরপরে সে আর একটু 2-1টা এটা ওটা কথাবার্তা বলে সঙ্গে সঙ্গে বাঁ হাতটা ওই দিকে পিছনের দিকে দিয়ে দেখলাম যে একটা ব্লু লিফলেট যেটা, ওইটা টেনে এনে এরপরে আমাকে বলতেছে যে কংগ্রেচুলেশন। পরে কি বলছে আমিও শুনিও নাই। ওই কাগজটা নিলাম হাতে, এরপরে উনি আমাকে I-20টা ফেরত দিলেন এবং বললেন যে এর একটা কপি আমার সঙ্গে রাখতে, আর ইমেইল যদি পাই তাহলে আমার ভিসায় রেডি হয়ে গেলে আমি যেন সেটা নিয়ে আসি, এইটুকু। তা আমি আবার বের হয়ে আসার আগে বলতেছিলাম স্যার আমার আরেকটা পুরনো পাসপোর্ট আছে, আপনি দেখবেন কিনা। লাগবে না, সে আর বললো যে লাগবে না। আর একটা বিষয়, সবার একটা কনফিউশন আছে, যেমন ধরেন আমার পাসপোর্টে এর আগে কোনো দেশে আমি ট্রাভেল করি নাই, আগের পাসপোর্ট একদম ফাঁকা, কিচ্ছু নাই। এই একটা নতুন পাসপোর্ট, মেয়াদ 2 বছর আগে ফুরিয়ে গেছিলো, নতুন পাসপোর্ট করলাম। সেখানে এই আমেরিকাই আমার প্রথম দেশ। তো অনেকের ধারণা থাকে যে পাসপোর্ট ভারী করা লাগবে, আপনি এখানে ভাই ট্রাভেল ভিসায় আসতেছেন না, যে আমেরিকায় ট্রাভেল ভিসায় আসবেন, কতগুলো দেশে আপনি ভিজিট করছেন, আপনি আসলেই ট্যুরিস্ট কি না এটা বোঝার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি দেখবে না। এখানে আপনি আসতেছেন স্টুডেন্ট হিসেবে, আপনার যদি স্কলারশিপ থাকে, যদি তারা মনে করে আপনার যোগ্যতা আছে, আপনি একজন ভালো স্টুডেন্ট, তাহলে আপনাকে বাদ দেওয়ার কোনো কারণ নাই। তো আমাকে বাদ দেয় নেই, আমার কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, একদম ফাঁকা পাসপোর্ট। আরেকটা জরুরি বিষয়, এমার্জেন্সি রিকোয়েস্ট মোটামুটি আমাদের তো সবারই করা লাগে। তো এমার্জেন্সি রিকোয়েস্ট করার সময় ওইখানে যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন, 5টা সাবমিট করার জায়গা থাকে, তো ওইখানে কোনোটায় নিজেদের স্বাক্ষর করে, মানে ইউনিভার্সিটি থেকে যেটা পান সেটা কোনোটা অল্টার করে দিয়েন না। নিজে I-20তে সাইন করার জায়গা আছে, সাইন করার দরকার নেই। আমি ধরা খাইছিলাম এইভাবে, আমি সাইন করে জমা দিছি, ভাবলাম সাইন করার জায়গা আছে, এটা না করলে তো এটা অথেন্টিক হবে কি না। তো আমি সাইন করে জমা দিছি, আমাকে 1 মিনিটের ভিতর রিজেক্ট করে দিছে। এরপরে বুঝলাম যে অরিজিনাল বলতে অরিজিনাল, আমার কোনো সাইন টাইন করে অল্টার করা যাবে না। এরপরে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করে আবার আমি সেইখানে এমার্জেন্সি রিকোয়েস্ট করলাম সবগুলো সাবমিট করে, তখন আর ওইটা সিস্টেম থেকে রিজেক্ট হয় নাই। এরপরে আমাকে ওইখানের অফিসাররাই ম্যানুয়ালি দেখে এরপরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্যে ওরা আমাকে অ্যাপ্রুভ করলো। তো আপনারা পোশাক পরিচ্ছদটাও ঠিকঠাক মতন পরে যান, কিন্তু অতিরিক্ত ফর্মাল, অতিরিক্ত ভাব নিয়ে যায় না। আপনার পোশাকটা যদি একটু কমফোর্টেবল না হয়, আপনি ওইখানে গিয়ে অটোমেটিক শরীরের পোশাকের টাইটনেসের কারণে হয়তো নার্ভাস হয়ে যাইতে পারেন, আনইজি ফিল করতে পারেন। এই কারণে স্বাভাবিকভাবে যেগুলো আপনি পরে পরে অভ্যস্ত সেই ধরনের কিন্তু একটু ফর্মাল, একটু ইস্ত্রি করা, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখেন। ভালোভাবে যাবেন, তাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবেন, কোনো কিছু বুঝতে না পারলে সরি বলে বলবেন যে আপনি বোঝেন নাই। আর যতগুলো বেসিক ইনফরমেশন I-20তে ভালো করে বুঝে শুনে পড়ে টড়ে যায়েন। এরপরে আপনার ইউনিভার্সিটির প্রোগ্রাম সম্বন্ধে, মানে যেটাতে আপনি আবেদন করতেছেন সেই জিনিসটাও ভালো করে খেয়াল করে, কয়েকজন প্রফেসরের সম্বন্ধে, PhDর জন্য আসলে সেই প্রফেসরের সম্বন্ধে ভালো করে জানেন। এরপরে আপনার ইউনিভার্সিটির সম্বন্ধেটাও, আপনার এলাকার সম্বন্ধে, যে এলাকায় আপনার ধরেন যে এটা লুইজিয়ানা, নিউ অরলিন্স, তো এইখানে আপনি কেন, এই এলাকায় কী কী আছে, ওয়েদার কেমন, বা অনেক সময় এগুলো জিজ্ঞেস করে উল্টাপাল্টা অনেক কিছু না জানলে আপনি বলবেন যে আপনি ওইভাবে জানেন না, আপনি ইউনিভার্সিটির সম্বন্ধেই শুধু জানেন। কথা হলো আপনি ইউনিভার্সিটিতে কেন চুজ করছেন এটা তো আপনাকে জানতে হবে। এগুলো স্বাভাবিকভাবে যে কোনো সময় যে কোনো লোক জিজ্ঞেস করতেই পারে। আমি এখানে চুজ করার আগে আমি তো বলছি আপনাদেরকে, আমি ওয়েদার পর্যন্ত দেখছিলাম, এখানে ক্রাইম রিপোর্ট যা কিছু নিউজ টিউজ সব খুঁজছিলাম। এই ধরনের ইনফরমেশন আমি এমনিই জানি, আপনারও তো কিউরিওসিটির উপর জন্য এই জিনিসগুলো আপনার নিজেরও জানা উচিত। আর বৃষ্টি পড়তেছে, আমি ভিজে আছি, আমার বাসায় যাওয়ার দরকার। তো বলতেছি যে এই ছোটোখাটো ভালো মন্দ জিনিস আপনি একটু ভালো করে বুঝে শুনে যায়েন, মনের মধ্যে আত্মবিশ্বাস রাখেন। আপনার যদি ডেফিসিট, আমার $12,500 ডেফিসিট ছিল, এরপরেও যদি আমি পায়ে থাকি ভিসা এরকম একটা, মানে অন্যরকম একটা সাবজেক্ট নিয়ে, তাহলে আমার মনে হয় আপনার যদি আরও কম ডেফিসিট থাকে তাহলে ভিসা পাবেন না কেন, বুঝেন না? অনেকের আসে $12,500, তার পুরো মানে সারা বছরের একাডেমিক যে কস্ট, যে ফি, সেটাই $12,500, আর আমার সেটা ডেফিসিটই ছিল। এই কারণে বলতেছি যে আত্মবিশ্বাস নিয়ে যান। আর যদি আপনি অনেস্ট হন, যদি আপনার মনে সেই যদি সেই নলেজটা আপনার থাকে আসলেই, তাহলে অবশ্যই আপনি এখানে আসতে পারবেন, ভিসা আপনার হবে আর কি। গুড লাক, যান, ইন্টারভিউ দেন, আর আশা করি ভিডিওটা আপনাদের একটু কাজে লাগবে। থ্যাংক ইউ।